নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 4 তারিখ, আজকের সার্জিক্যাল ডাক্তার দেখাবার আমার ডেট। তো সকাল থেকে একটা নার্ভাসনেস কাজ করছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, উঠে গতকাল রাতের বাসন টাসন মেজেছি। মেজে আর আমার ইচ্ছাই করছে না কিছু করতে। গৌতম বারবার বলছে চলো বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসি, বা দুপুরে কী রান্না করবো সেটা বলো। মানে আমার মাথা যেন কাজ করছে না। সবই জানি, হয়তো ডাক্তার সেই ওটিই করতে বলবে বা হয়তো কিছু টেস্ট করাবে, তাহলেও যেন সেই গা হাত পা কাঁপছে, একটা টেনশান হচ্ছে, ভয় লাগছে। কেন এগুলো হয় আমি বুঝতে পারি না। মানে জানার পরও এগুলো হওয়া উচিত নয়। তো গৌতম চা নিয়ে এসেছে। আজকের আর চা আমরা বানাইনি। পাশের ইয়ে থেকে নাগা নাগা রেসিডেন্সি না, ওখান থেকে চা কিনে এনেছে। ও চাটা বেশ ভালোই করে। তখন চা খাই। একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, গলাটা একটু ধরে ধরে আছে। তো চা খেয়ে দেখা যাক কী হয়। মানে যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি, মানে ততক্ষণ এই জিনিসটা আমার চলতে থাকবে। আর আজকে 12:30টায় ডাক্তার দেখাবার ডেট। যেহেতু সার্জিক্যাল ডক্টর, তো সকালবেলায় ডাক্তার বেশিরভাগ ওটি ঝুটি করে থাকে, করার পর তারপর ওপিডিতে বসে। তো এখন থাক, কিছু আর বলবো না, একদম কিচ্ছু ভালো লাগছে না। একটুখানি ডাক্তার দেখিয়ে তারপর তোমাদের সামনে আসবো। আমার জন্য সবথেকে অত বেশি সাফার করতে হচ্ছে গৌতমকে। তার জন্য নিজেকে সবসময় আমার অপরাধী মনে হয়। আজকে চাটা খাবারও ইচ্ছে ছিল না আমার। একটা ভিতর থেকে একটা অদ্ভুত টেনশন হচ্ছে, কিন্তু আমি যদি চা না খাই গৌতমও খাবে না। এটাই ও করে থাকে। গৌতম ভাবছে আমি সার্জারির জন্য ভয় পাচ্ছি, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। ডাক্তার আজকের আমার সার্জারির অ্যামাউন্ট বলবে, এবং আশা করছি সেটা একদমই কম বলবে না। 12টা বাজতে 5 মিনিট বাকি। 12:30টায় যেহেতু আমার এমআরও কাউন্টারে রিপোর্টিং আছে, তো এখনই বেরিয়ে যাচ্ছি। টেনশন নিয়ে হোটেলে বসে থাকার থেকে মানে সিএমসিতে বেরিয়ে যাওয়াটা বেটার। আমি আর গৌতম দুজনে মিলে বেরোচ্ছি। আর গৌতম ছাড়া আমি একা যাবো বা কী করে। সকালে দুজনে কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, শুধু চা আর বিস্কুট। মানে দুজনের মধ্যেই একটা টেনশন চলছে, আমার তো বিশেষ করে। আর আমাকে দেখে গৌতমও টেনশানে পড়ে গেছে। তো চলো, সবটাই আশা করি ভালো হবে। আর ভালো কি বলবো, সবটাই জানি ওটি করতে হবে, সবটাই সব কিছু জানি। আর ভালো আর খারাপ সবটাই খারাপ হচ্ছে, ভালো বলে লাভ নেই। তাও মনে জোর নিয়ে বেরোচ্ছি কিছু ভালোর আশায়। আজ আর হসপিটালের ভিতরে ঢুকতে ইচ্ছা করছে না, ভীষণ ভয় লাগছে। সবই জানি 2খানা সার্জারি করতে হবে, সার্জিক্যাল ডক্টর সেটাই বলবে, তাও ভয় লাগছে। ওপিডি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আজকে ডাক্তার দেখানোর আছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে 3rd ফ্লোরে। ওপিডি বিল্ডিংয়ে ঢুকে লিফটের সামনে দাঁড়িয়ে পড়েছি। লিফটগুলোতে ভীষণ ভিড় হয়, আর লিফটে নাম্বারিং করা থাকে, কোন লিফট কোন ফ্লোরে যায় সেই অনুযায়ী সেই লিফটের সামনে গিয়ে দাঁড়াতে হয়। তো আমি 2nd লিফটের সামনে দাঁড়িয়েছিলাম। ওপিডি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 310 নম্বর রুম ছিল আমার এমআরও কাউন্টার। আমি সার্জারি ইউনিট 4-এর ডাক্তার দেখাবো আজকের। আমার ডাক্তারের নাম হচ্ছে তিতাস ডিকে। আমি টোকেন নাম্বার, রুম নাম্বার সবই পেয়ে গেছি। আর সিএমসির ভিতরে ভিডিও করা একদমই বারণ, তাও আমি অন্যায়ভাবে ভিডিও করলাম। 12টায় এসেছিলাম, এখন 3টে বাজে। ডাক্তার দেখানো কমপ্লিট, ওটি করতেই হবে। তো পরের বার এসে স্ক্যান করতে হবে, একটা সিটি স্ক্যান করতে হবে, আর তারপর ওটির ডেট দিয়ে দেবে। যেহেতু আমার ওই সিস্টের একটা প্রবলেম রয়েছে, নাহলে এবারই ওটি করে দিত ডাক্তার। কিন্তু সিস্টের যে প্রবলেমটা আছে, সিস্টের জন্য গাইনো ডাক্তার আমাকে 4 মাসের মেডিসিন দিয়েছে। তো বললো মেডিসিনটা কমপ্লিট করে আগে গাইনো ডাক্তার দেখাতে, তারপর উনি আমার ওটিটা করবে। তো 4 মাস পর এসে আবার ওটি করব, তখন দুটো ওটি একসাথেই হবে বলে দিল। আজ হোটেল বাঙালিতে লাঞ্চটা করব, কারণ লজে কোনো রান্নাবান্না করিনি আমরা। সকাল থেকে যা টেনশন চলছিল। হোটেল বাঙালিতে না অনেক ধরনের মাছ রান্না করা মাছ পাওয়া যায়। প্রথমবার এসে খেয়েছিলাম, কিন্তু অনেক দাম নিয়ে নেয় এক একটা মাছে। তো তারপর থেকে খাইনি কখনো। আমরা মানে লজে মাছ কিনে নিয়ে রান্না করে খেয়েছি। আজকে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, যেটা নিয়েছিল 70 টাকা। নিয়েছিলাম এক্সট্রা আলু ভাজা, যেটা নিয়েছিল 60 টাকা। আর ডিম নিয়েছিল 40 টাকা। তো আজকের এই ছিল আমাদের মেনু। 4:10 বাজে। হোটেল রুমে এসে আগে স্নান করে, যে জুতো পরে হসপিটালে গেছি, যে জামা কাপড় পরে হসপিটালে গেছি, সব কাছাকাছি করে নিয়েছি। মানে আজকের যে ওপিডি ওয়ার্ডের যে 3rd ফ্লোরে আমরা গেছিলাম, যেটা সার্জিক্যাল বিভাগ, মানে ওই বিভাগে গেলে এমনি ভয় লেগে যাবে। যার মানে রোগ নেই সেও দেখে ভয় পেয়ে যাবে। আমার মানে বসে থাকতে থাকতে ভয়ে গা গুলিয়ে উঠছিল এক এক সময়। কি বিভৎস বিভৎস টেস্ট হচ্ছে চারিদিকে, সে তো বলার মতো নয়। কারোর গলা থেকে নিয়ে টেস্ট করছে, কারোর মাথার টেস্ট,
এছাড়া যত হাত পা কাটা রুগী, হ্যাঁ, নাক দিয়ে পাইপ, এখান থেকে পাইপ, সে আমার তো পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো সব। মানে একটা ওটি বিভাগ মানে তো হচ্ছে কি, মানে সার্জিক্যাল বিভাগ মানে তো সেই অপারেশন পেশেন্ট, মানে সাংঘাতিক। ছোট বাচ্চা, বড়, বয়স্ক, মানে এমনি আমি যেন অসুস্থ হয়ে পড়ছিলাম। মানে ডাক্তারের কাছে যখন গেছি অলরেডি আমার হাত পা ঠান্ডা, পুরো নার্ভাস আমি। তাও তো আজকে গৌতম কথা বলেছে বলে বাঁচোয়ার, নাহলে তো আমি ডাক্তারের সাথে ঠিকমতো কথাও বলতে পারতাম না। মানে এই যে কেমন হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। সবটাই গৌতম সামলে নিয়েছে আজকে। গৌতম খুব স্মার্টলি আজকের ডাক্তারের সাথে কথা টথা বলে সব কিছু করে নিয়েছে। মানে আমি ভুলেই গেছিলাম জিজ্ঞাসা করবো যে অপারেশনের কত খরচা টচ্চা, সেগুলো আমি ভুলেই গেছিলাম। এই অপারেশনের ডেট ফের এইসব করতে করতে ওইগুলোই ভুলে গেছিলাম, কিন্তু ওইগুলো স্মার্টলি গৌতম পুরো সব জেনে নিয়েছে। বললো ওপেন সার্জারি হলে 1 লাখ টাকা, আর যদি মাইক্রো সার্জারি হয় তাহলে 1.5 লাখ টাকা। আর ওর সাথে যেহেতু আমার গাইনো যে সিস্টের সার্জারি হবে, সেটার টাকা তো উনি বলতে পারিনি, ওটা গাইনো বিভাগ থেকে আমার জানতে হবে, মানে আমার ডাক্তার মীনাক্ষী কুমারী জানাতে পারবে। তো নেক্সট বার যখন আমরা আসবো 4 মাস পর, তখনই সব কিছু আমি ক্লিয়ার তোমাদের জানাতে পারবো। তো আপাতত উনি এই যে এসেছি এখনই উনি ওটি করে দিতে পারতেন। উনি বললেন যদি গাইনো প্রবলেমটা আমার না থাকতো তাহলে উনি এখনই ওটি করে দিতেন, কিন্তু যেহেতু গাইনো প্রবলেম আছেন, মানে এত ভালো লাগলো, উনি তো সার্জিক্যাল বিভাগের ডাক্তার, উনি গাইনো ব্যাপারেও যেহেতু এদের আইডি কার্ডে, পেশেন্ট আইডি কার্ডে সবটাই মানে কম্পিউটারে সবটাই মানে স্টোর হতে থাকে, পেশেন্টের সব কিছু ওই আইডিতেই স্টোর হতে থাকে। সুতরাং উনি দেখেই নিয়েছিলেন যে আমার এন্ডোমেট্রিওসিস আছে, আমার ডায়াবেটিস সিস্ট আছে। মানে উনি আমি যেতেই আগে জিজ্ঞাসা করছে যে এই এই ট্রিটমেন্টের জন্য ডাক্তার কি বলেছে, তোমার কি সার্জারি করতে হবে? আর সবথেকে ভালো কথা, বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেই বোঝে উনি, মানে কোনো তো অসুবিধা হয় না। আমি বাংলায় বলেছি, উনি বাংলায় সবটা শুনেছে। ও আমার হাত এত ব্যথা করছে, একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে। তো সার্জারি যেহেতু আমি যেটা আগেই বললাম সার্জারি করতে হবে, আমি তো জানতামই। আর মানে টেনশন তাও করছিলাম একটা। আর মানে ওই মানে হোটেলে খেতে বসেছি সবে, গৌতমের ফোনে একটা মেসেজ আসে যে এক্ষুনি আমাদের আবার রুম নাম্বার 6-এ ইমিডিয়েটলি ডাক্তার কল করেছে। ওর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আমরা তো হোটেলে খাওয়া ছেড়ে দিয়ে আবার দৌড়ে গেছিলাম হসপিটালে, এবং ডাক্তারকে কি যখন মেসেজটা দেখাই, ডাক্তার বলছে না আমি তো কোনো এই ব্যাপারে কিছু জানি না, আমি তো মেসেজ করিনি, আমি জানি না যে কোনো সিস্টেম থেকে গেছে কি না, আমি কিছুই বলতে পারবো না। তো আমরা ডাক্তারকে বললাম তাহলে স্যার আমরা হোটেলে রিটার্ন যেতে পারবো তো, আমাদের তাহলে কোনো অসুবিধা নেই তো? তো বললেন না না, আপনি চলে যান, আবার 4 মাস পর আসুন, একদম সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে একদম আমার সাথে দেখা করবেন, আমি সার্জারির ডেট দিয়ে দেবো। তো এবার বাড়ি ফেরার পালা। তড়িঘড়ি করে ভাইকে বলে দিয়েছি টিকিট করতে। এবার বাড়ি ফিরবো, আর ভালো লাগছে না, এবার মানে অস্থির লাগছে, কারণ 4 মাস পর আবার সব কিছু রেডি করে আমাদের আবার আসতে হবে। সব থেকে বড় কথা টাকাটা তো একদমই কম নয়। এছাড়া তো হোটেল, খাওয়া, ট্রেনের খরচা তো আছেই। যেহেতু দুটো সার্জারি হবে, একটা সার্জারি টাকা নয় 1.5 লাখ টাকা বলেছে, আর একটা সার্জারিও নেই করে 1-1.5 লাখ টাকা তো হবেই। মানে এবার 3 লাখ টাকা তো শুধু আমার হসপিটালের জন্যই নিয়ে আসতে হবে, তারপর তো বাকি তো রয়েছে। আর এই মধ্যবিত্ত সংসারে এতগুলো টাকা বের করা যথেষ্ট কষ্টের ব্যাপার। তো তোমরা তো জানো মানে গত 1.5 বছর ধরে আমার কীভাবে কী চলছে, ট্রিটমেন্ট চলছে, মেয়ের ভর্তি, মেয়ের পড়াশোনার খরচা সব মিলে আমরা প্রায় হাবুডুবু। মানে যেটা বললাম, দেয়ালে পিঠ বারবারই আমাদের ঠেকে যাচ্ছে, কিন্তু আর কি করবো, বাঁচার লড়াইয়ে তাও লড়তে হচ্ছে। গৌতম খুব মনোবল নিয়ে লড়ছে, আমি তো ভেঙে পড়ছিলাম। ডাক্তার যখন অত টাকা বলছিল, গৌতম বললো না ঠিক আছে, সব হয়ে যাবে, 4 মাস তো আমাদের হাতে টাইম আছে, আমরা দেখবো কলকাতায় ফিরে কী করা যায়। তো এখন একটু ছাদের দিকে যাই, জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দিই। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, আমি না গৌতমই মেলছে। আর এত কাঠবিড়ালি ডাকছে এখানে, প্রচুর কাঠবিড়ালি, কি ডাকছে জোরে জোরে। ছাদটা বেশ ভালোই লাগে আসলে, চারিদিকে পাহাড় ঘেরা, এত সুন্দর। বাবা সূর্যের আলো, চোখ তাকাতেও পাচ্ছি না। আর গৌতম বাবু ছাদে উঠলেই ক্যামেরাম্যান হয়ে যায়। সামনে সিএমসি, হ্যাঁ ওই মাথার ওপর রোদটা পড়েছে না, এই ছাদ থেকে সত্যি পাহাড়টা দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন কত কাছে না এখান থেকে দেখলে। আমরা একবার এই পাহাড়ের কাছে যাব বলে অনেক হেঁটে গেছিলাম, বলো গৌতম? ওইখান থেকে পাহাড়টা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও অনেক দূরে ছিল পাহাড়। আর পাহাড়ের এই মিডিল চূড়াটায় রোদ পড়েছে, এত সুন্দর লাগছে। আমার ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছে,
একদম মনোরম একটা পরিবেশ, পাহাড় ঘেরা চারিদিকে, মাঝখানে একটা শহর। পরিবেশ যতই মনোরম হোক না কেন সেই ফিলটা আসে না। সার্জারি আর টাকার খরচা তো আমার বারবার মনে পড়ে যাচ্ছে। ভেলোরে যখন প্রথম এসেছিলাম তখন একবারও ভাবিনি যে এইভাবে আমাকে বারবার আসতে হবে, এবং এই দুর্ভাগ্য যে আমি কবে কাটিয়ে উঠব, কবে সুস্থ হয়ে ভেলোর থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো, কিচ্ছু জানি না। জানি না কপালে কি আছে। শরীরটা বিকাল থেকে একটু খারাপ হয়ে গেছিলো, মানে ওপরেই ছাদে গেছিলাম তখন থেকে এত পেটটা চেক আপ করেছে, পেটে এত পেন হচ্ছে বলার মতো না। আর এখন প্রায় 8:30 বাজে। এখন একটু আমি আর গৌতম বাইরের দিকে যাচ্ছি, কারণ রাতে তো কিছু খেতে হবে। আজকের আর রান্নাবান্না কিছুই করা হয়নি। লজ থেকে বেরিয়ে বেশি দূর যেতেও পারিনি। কার্তিক মন্দির গলি থেকে বেরিয়ে সবে গান্ধী রোডে উঠেছি। এত পেট যন্ত্রণা হচ্ছে, মানে আমি পাটুকু তুলে ফেলতে পারছি না। শেষমেশ সেই সাই রেসিডেন্সি একদম গ্রাউন্ডে রয়েছে দার্জিলিং রেস্টুরেন্ট, সেখান থেকে গৌতম নিয়ে নিয়েছিল মোমো। আর গৌতমের অনেক দিন ধরার ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে একবার মোমো ট্রাই করবে, শুধু আমার জন্য বেচারা একদিনও সেই সুযোগটা পায়নি। বাইরে গেছিলাম খেতে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, একদমই হাঁটতে পারছি না, পেট এত যন্ত্রণা করছে। তো সামনের দোকান থেকে একটু মোমো নিয়ে চলে এসেছি। রাতে গৌতমকে বললাম সিদ্ধ ভাত করিনি, কারণ এখন ওই মানে মানে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে দাঁড়িয়ে থেকে রুটি ফুটি নেওয়া মানে অনেক টাইম লেগে যাবে, আমি একদম দাঁড়াতে পারছি না। অসহ্য পেটে যন্ত্রণা আর পায়ে যন্ত্রণা হচ্ছে, মানে একদম থাকতেই পারছি না আজকে। মানে ওরা পেট চেপে চেপে এতবার দেখেছে না, আমার একদম ভাল লাগছে না কিছু। তো এখন মোমোটা খাই, কেমন টেস্ট হয়। দার্জিলিং মোমো তো বললো, দেখা যাক। একটা স্পাইসি চাটনি দিয়েছে, কেমন খেতে। আর মোমো হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, বাকি যে কোনো জিনিস অর্ডার করলে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে, সে চাউমিন হোক, থুপকা হোক, স্যুপ হোক, যে কোনো জিনিস। বাট মোমোটা মানে নিয়ে আসতে হবে, ওখানে বসে খাওয়া যাবে না। 8খানা মোমো 100 টাকা, তার সাথে স্পাইসি চাটনি। স্পাইসি চাটনিটা মারাত্মক ঝাল, মারাত্মক, মানে এত ঝাল বলার মতো নয়। এর সাথে কোনো স্যুপ দেয়নি মোমোর সাথে, স্যুপ ছাড়া মোমো। কিন্তু মোমোটা দারুণ টেস্টি, দারুণ খেতে। গৌতম আমাকে বারবার কদিন ধরে বলছে চল একটু মোমো খাই, আর না, এখানকার মোমো কারি পাতাওয়ালা মোমো হবে। তো আজকে গৌতম জোর করলো বলেই নিলাম, দারুণ টেস্টি। আর স্পাইসি চাটনির সাথে দারুণ লাগছে, কিন্তু মানে চাটনিটা যথেষ্ট স্পাইসি না। কেমন থাকতে হবে তোমার সাথে থাকলে? শরীর খারাপ, তাও হাসতে হবে। আর তুমি এটা কি করছো? এই গোলা রুটির মতো ডিমটাকে অমলেট, এটা কি অমলেট হচ্ছে গোলা রুটির মতো? আমি শুয়েই ছিলাম, উঠে আসিনি, কারণ রান্না করার সময় খুব নোংরাভাবে রান্না করে। হোটেলের নোংরা রান্না খাওয়া যায়, বর যখন নোংরাভাবে রান্না করে খাওয়া যায় না। তার জন্য শুয়ে পড়েছিলাম, কিন্তু শুয়েও থাকতে ইচ্ছা করছে না। উঠে দেখতে আসলাম কতটা নোংরা আমাকে খাওয়াতে পারে, তাই দেখতে আসলাম। এটা টেস্ট পাবো, ওটা কাট করে শুধু আমি এটা খাবো না কিন্তু। কি দিচ্ছি তুমি জানো না, আমি একটুখানি নিয়ে দিয়ে খাই। পুরো ড্রাই হয়ে গেছে ডিমটা। তোমার এর জন্য আমি রান্না করতে ইচ্ছা করে না, এসে খুব বাজে লোক, অন্য কেউ রান্না করতে বলুক না একদম। আর বইয়ের জন্য কিছু করতে গেলে আমি ইন্টারফেয়ার করবো না, তো কে করবে? ডিম ভাজছে না, যেন নাটক দেখাচ্ছে। সেই ডিমটা ভাজতে আমাকেই আসতে হলো, নাহলে খুব বাজে করে করছিল, আমাকে 20 পিস খাইয়ে দিচ্ছে। আমি এক হাতেই হেভি পারি। খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আজকের আর ঘুমাতে পারছি না, গৌতম তো অনেকক্ষণ ধরে বলছে ঘুমাও ঘুমাও। গৌতম ছাদে গিয়ে একটু ঘুরেও এসেছে। আমার এত পেট যন্ত্রণা হচ্ছে,
না ঘুমাতে পারছি না, বসতে পারছি, আমি একদম থাকতেই পারছি না, এত কষ্ট হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, মানে আর থাকতে মানে একটা পেন কিলার টাইপের ওষুধ হলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা ডাক্তারের কাছে মেডিসিন চেয়েছিলাম, কিন্তু ডাক্তার বললো এর কোনো মেডিসিন নেই, পেন হলে ওইভাবেই থাকতে হবে যতক্ষণ না ওটি হচ্ছে। মানে আজকের এত পেট টিপে টিপে দেখেছে যে আমার পুরনো যে ওটি সেই স্টিচগুলো এত চিপে চিপে দেখেছে, মানে আমার একদম পুরো পেট ব্যথা, আমি একদম কিছু সহ্য করতে পারছি না। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।